ওকে, আজকে হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের 4 নম্বর ক্লাস আর টোটালি হচ্ছে 14 নম্বর ক্লাস। তো আজকে আমরা ফার্স্টে যে বিষয়টা পাচ্ছি ট্রান্সফর্ম টুল, তারপরে হচ্ছে ইমেজ ট্রেস, ব্রাশ টুল, ইফেক্ট মেনু, অ্যাপিয়ারেন্স প্যালেট, এরপরে হচ্ছে ডিজাইন ট্রেস নামে আরেকটা বিষয়। তো ট্রান্সফর্ম টুলটা হচ্ছে এখানে একটা টুল দেওয়া আছে ট্রান্সফর্ম করার জন্য, অর্থাৎ আমরা কন্ট্রোল টি দিয়ে ফটোশপে যে কাজটা করতাম বড় ছোট করার যে কাজটা, সেইটা হচ্ছে নর্মালি আমরা কিন্তু এই সিলেকশন টুলটা দিয়ে যখন কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ইমেজ যখন সিলেক্ট করি ইলাস্ট্রেটরের ভিতরে, তখন এখানে ট্রান্সফর্মের বক্সটা অটোমেটিক চলে আসে যে বড় ছোট করা যাচ্ছে, তারপরে রোটেট করা যাচ্ছে। এই কাজটা আমরা নর্মালি কিন্তু পাচ্ছি। তো এখানে আর্টবোর্ড টুল আছে, এই টুলের ভিতরে আরেকটা অপশন দিয়ে রাখছে তারা, ফ্রি ট্রান্সফর্ম টুল। তো এই টুলটা দিয়েও এখানে আমরা এই বড় ছোট করার কাজটা করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ ট্রান্সফর্ম করার যে কাজটা সেটা এখান থেকে করা যাচ্ছে। আচ্ছা, এর সাথে হচ্ছে এখানে আরও কিছু টুলস আছে, যেমন ফার্স্টের যেটা আছে কনস্ট্যান্ট, এটার কাজটা হচ্ছে এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে যেটা হবে যে এটার যে রেশিও আছে এই রেশিওটা ঠিক থাকবে। তো রেশিও ঠিক রেখে ছোট বড় করার জন্য আমরা নর্মালি এটা না সিলেক্ট করেও করতে পারবো, সেটা হলো শিফট প্রেস করে। শিফট প্রেস করে করলে আমাদের এটা রেশিওটা ঠিক থাকবে, এটা আমাদের আগেরই জানা আছে। ঠিক আছে, তো নতুন করে কিছু নাই। আর এটা হচ্ছে পার্সপেক্টিভ ডিস্টর্ট। পার্সপেক্টিভ ডিস্টর্টটা হচ্ছে যে দেখেন একদিক থেকে টানলে আরেক দিকটাও কিন্তু বড় হচ্ছে বা ছোট হচ্ছে। যদি আমরা এদিকে বাড়াই দিই তাহলে বাড়তেছে, কমাই দিলে কমে যাচ্ছে, এবং এই জিনিসটা এইভাবে আর কি কাজ করে। ঠিক আছে, আবার যদি আমরা হরিজন্টালি টানি, হরিজন্টালি হচ্ছে ভার্টিক্যালি টানলে ভার্টিক্যালি জিনিসটা বড় হচ্ছে। তো এইভাবে এটা ট্রান্সফর্ম টুলটা কাজ করে থাকে। ঠিক আছে, যেভাবে ট্রান্সফর্ম করা যাচ্ছে। তো এই ছিল হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। এটা নর্মালি আমাদের খুব বেশি একটা প্রয়োজন হবে না। তো এটার কাজটা আমরা এই সিলেকশন টুলটা দিয়েই কিন্তু করে ফেলতে পারবো। ওকে, এরপরে যেটা আছে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, এবং খুব মজার একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এই 3টা ক্লাস পর্যন্ত একটা জিনিস খুব কষ্ট করে তৈরি করছিলাম, সেটা হলো যে কোনো একটা অবজেক্ট মানে ভেক্টর ট্রেসিংয়ের যে কাজটা ছিল আপনাদের জন্য, যে একটা জিনিস দেখে দেখে আরেকটা করা, অর্থাৎ একটা কোনো একটা আর্ট সেটাকে ইলাস্ট্রেটরে ট্রেস করা পেন টুলের মাধ্যমে বা এই শেপগুলো ব্যবহার করে করা। তো এই কাজটা আমরা খুব সহজে আরেকটা ওয়েতে করতে পারবো, সেটা হলো ইমেজ ট্রেসের মাধ্যমে। যেমন মনে করেন এই ইমেজটাকে আমি একটু নিয়ে আসি, ইমেজটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে একটা বিষয় একটু খেয়াল করেন, এটা ইমেজ ট্রেস জিনিসটা দেখানোর আগে আরেকটা বিষয় একটু দেখাই নিই। সেটা হচ্ছে যে এখানে ইমেজ নিয়ে আসার পরে দেখবেন যে এরকম একটা ক্রস একটা সাইন এখানে শো করতেছে। তো এটার কারণটা হচ্ছে যে ইমেজটা হচ্ছে লিঙ্ক করা থাকে। হ্যাঁ, ইমেজগুলো যদি আমরা এই লিঙ্কটা রেখে আমি যদি ইলাস্ট্রেটরে এই ফাইলটা সেভ করে দেই, তখন দেখা যাবে যে এই ফাইলটা আমি যখন কাউকে দিব এর সাথে এই ছবিটাকেও আমাকে দিয়ে দিতে হবে এক্সট্রা করে, মানে এই ছবিটা আলাদা একটা ছবি থাকবে এবং ইলাস্ট্রেটরে এআই ফাইল আলাদা, মানে দুইটাকে একসাথে পাঠাতে হবে। বা যতগুলো ইমেজ আমরা ব্যবহার করব যদি এরকম লিঙ্ক করা থাকে তাহলে মানে এই ক্রস সাইনটা থাকার মানে হচ্ছে যে লিঙ্ক করা আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাকে ওই ছবিগুলো এক্সট্রা করে পাঠিয়ে দিতে হবে। আর আমরা যদি ইমেজটাকে লিঙ্কটাকে তুলে ফেলি তাহলে আমার আলাদা করে ছবিটা পাঠাতে হবে না, যতগুলো আমার ছবি থাকবে ইলাস্ট্রেটরের ফাইলের ভিতরে সবগুলোই ওই ফাইলের ভিতরে পার হয়ে যাবে। ফটোশপে যেরকম হয় ইলাস্ট্রেটরেও ওইরকম হবে। যদি লিঙ্ক করা থাকে তাহলে হবে না। তো লিঙ্ক করা থাকে কেন? যখন আমরা বাইরে থেকে কোনো একটা ফাইল বা ইমেজ যখন ড্র্যাগ করে এখানে নিয়ে আসি তখন এটা ডিফল্টভাবে লিঙ্ক হয়ে যায়। তো এই লিঙ্কটাকে তুলে ফেলার জন্য এখানে এমবেড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে লিঙ্কটা তখন আনলিঙ্ক হয়ে যায়। ঠিক আছে, তো আনলিঙ্ক আমরা করে নিব। তো আনলিঙ্ক হয়ে গেলে যে ক্রস সাইনটা থাকবে না। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমেজ ট্রেসের বিষয়টা। তো ইমেজ ট্রেস জিনিসটা হচ্ছে যে এটা এখন আছে হচ্ছে একটা জেপিজি ফাইল। ঠিক আছে, একটা জেপিজি ফাইল, যেমন এই যে জুম করলে কিন্তু আমরা পিক্সেলটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে জেপিজি ফাইল, একটা ইমেজ এটা। তো এই ইমেজ থেকে আমার এখন দরকার হচ্ছে এটাকে ভেক্টর করা। ভেক্টর করলে আমরা কি কি করতে পারবো, তখন এটার যে
কালার আছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে এটা এখন তো ইমেজটাকে যদি আমরা বড় করি তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা ফেটে যাবে, বাট ট্রেস করার পরে সেটা কিন্তু আর ফাটবে না। তো এটা আমরা বড় ছোট অনেক রকম তখন করতে পারবো, অনেক সাইজ। বাট এই অবস্থায় করলে সেটা কিন্তু হচ্ছে না। তো আমাদেরকে এই ধরনের ক্ষেত্রে তখন ট্রেস করার কাজটা প্রয়োজন হয়। তো ইলাস্ট্রেটরে ট্রেসিং করার একটা অটোমেটিক একটা সফটওয়্যার মানে সিস্টেম আছে, একটা অপশন আছে, যেটার মাধ্যমে আমরা যে কোনো ইমেজকে খুব সহজে ট্রেস করতে পারবো। আর ট্রেস করলে এটার একটা পাথ বের হয়ে আসবে, আউটলাইন বের হয়ে আসবে। তবে এই ক্ষেত্রে দুইটা শর্ত মানে প্রযোজ্য। সেই দুইটা শর্ত যদি একটা ইমেজের ভিতরে পাওয়া যায় তাহলে ওই ট্রেস করা ফাইলটা বা ওই ট্রেস করা ইমেজটা কাজে লাগানোর মতো উপযুক্ত হবে। আর যদি দেখা যায় যে না, ওই দুইটা শর্ত বা ওই কন্ডিশনগুলো না থাকে তাহলে ট্রেস করতে পারবেন ঠিকই, বাট ওইটা ইউজেবল হবে না, ইউজ করার উপযোগী হবে না। তো সেই দুইটা কি কি, একটা হচ্ছে যে যেই ইমেজটা আমরা ট্রেস করব সেই এখানে মানে যে অবজেক্টগুলো থাকবে কালারগুলো যেন সলিড কালার হয়, ঠিক আছে? অর্থাৎ গ্রেডিয়েন্ট কালার যদি হয় তাহলে ট্রেস ঠিকই হবে, বাট ওটা ভালো হবে না। আমি এক্সাম্পলটা দেখাবো। তো সলিড কালার হতে হবে। আরেকটা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার ইমেজটার কোয়ালিটিটা অনেক ভালো থাকতে হবে, হাই কোয়ালিটির ইমেজ থাকতে হবে, তাহলে মোটামুটি ভালো লেভেলের একটা ট্রেস হয়ে আসবে। আর যদি কোয়ালিটিটা লো কোয়ালিটির হয় ট্রেস ঠিকই হবে, বাট সেটা ইউজ করা যাবে না। তো এখন সেই জিনিসটা কি বা কোথায় থেকে আমরা পাবো সেটা আমি একটু দেখাচ্ছি। এডিট অবজেক্ট মেনুর ভিতরে গেলে পাবেন এই যে ইমেজ ট্রেস, ঠিক আছে? এখানে পাবেন। তারপরে প্রপার্টিসের ভিতরে গেলেও পাবেন যে এখানেও প্রপার্টিসের ভিতরে এখানে আছে ইমেজ ট্রেস। আরেকটা উইন্ডো মেনুর ভিতরে এখানে এই যে ইমেজ ট্রেস, ঠিক আছে? তো তিনটা জায়গা থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি। তো ইমেজ ট্রেস আমি এখানে ক্লিক করলাম, এটার জন্য একটা উইন্ডো চলে আসবে, এই যে একটা বক্স চলে আসছে। তো এই বক্সে আমরা যদি শুধু যা আছে কোনো কিছু চেঞ্জ না করে শুধু ট্রেসে দিই তাহলে এটা ট্রেস করে ফেললো, ঠিক আছে? এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলছে, যার কারণে এখন কিছু বোঝা যাচ্ছে না। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। তো আমরা এখান থেকে মোডটা চেঞ্জ করে দিতে পারি, কালার দিয়ে তারপরে যদি ট্রেস দিই তাহলে এটাকে যেই কালার আছে সেই কালারে রেখে এটাকে ট্রেস করবে। এবং এই ট্রেস করতে গিয়ে কম্পিউটারে কিন্তু অনেক মানে লোড নেয়। যদি আপনার কনফিগারেশন হাই না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক সময় বেশি নেবে আর কি। তো এই যে হয়ে গেছে, ট্রেস হয়ে গেছে। এখন ট্রেস হওয়ার পরে যে কাজ সেটা হলো এক্সপান্ড করতে হবে। এই যে এক্সপান্ড আছে, এক্সপান্ড করলে তখন আমরা এই জিনিসটাকে এই প্রত্যেকটা কালারকে আলাদা আলাদা করে ধরার সুযোগ পাবো বা এগুলোকে আলাদা করে কালার দেওয়ার সুযোগ পাবো। তো এক্সপান্ডটা করার জন্য এই যে এখানে প্রপার্টিজের ভিতরে এক্সপান্ডে ক্লিক করে নিচ্ছি। এক্সপ্যান্ডে ক্লিক করলাম। এখন ওই যে ভিতরে যে সাদা কালো বা এই ট্রান্সপারেন্ট যে বক্সগুলো সেগুলোও কিন্তু সব আলাদা আলাদা হয়ে গেছে। আমি যদি এটাকে একটু সরাই নিয়ে আসি, বা এখন পুরোটা মিলে গ্রুপ হয়ে আছে যার কারণে এরকম হচ্ছে, আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পরে এই যে দেখেন এটাকে কিন্তু ধরা যাচ্ছে, তারপর এটাকে আলাদা করে ধরা যাচ্ছে। তো আবার এখন যেটা যেটা লাগবে আমি সব এগুলোকে একটু ধরে নিচ্ছি আলাদা, এগুলোকে আমি ধরে নিয়ে বাইরে নিয়ে আসি। তো শিফট প্রেস করে সবগুলোকে ধরে নিয়ে আমি জাস্ট একটাকে আলাদা করলাম। এই জিনিসটা তো আমার লাগবে না। এখানে এই যে প্রত্যেকটা ডট আলাদা আলাদা করে এটাও আপনার ট্রেস হয়ে গেছে, এগুলো আলাদা করে পাথে চলে আসছে। তো এখন এই যে ট্রেসটা করলাম এটা কিন্তু এখন যে এখন প্রত্যেকটা ইয়েতে পাথ চলে আসছে, ঠিক আছে? এগুলো আমরা চাইলে এখন এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পাথগুলোকে এডিট করতে পারবো বা ধরতে পারবো। এবং এটা এখন ভেক্টর ট্রেসিং এর যে কাজটা সেটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এটা ভেক্টর একটা ফাইল হয়ে গেছে। এটা এখন যত বড় করি বা যত ছোট করি কোনো সমস্যা এখানে হবে না। তো এই যে কাজটা করলাম এটা কিন্তু মোটামুটি হাই কোয়ালিটির ছবি ছিল বিধায় অনেকটাই ভালো হয়েছে। তারপরেও কিন্তু অনেক খুঁত আছে, খুঁত কি মানে ত্রুটি আছে। ত্রুটিগুলো কি, যেমন দেখেন এখানকার যে রাউন্ড শেপটা এটা কিন্তু রাউন্ডটা ঠিক মতো করতে পারে না, যে এখানে কোনা কোনা কিন্তু রয়ে গেছে, ঠিক আছে? আবার এই যে এটা কিন্তু একটা সুন্দর একটা সার্কেল ছিল, বাট এখানেও কিন্তু আঁকাবাঁকা কিছু যে ইয়ে রয়ে গেছে। তো কোর্সে ঠিকই লো কোয়ালিটির হওয়াতে মানে অতটা বেশি হাই কোয়ালিটি না, মানে যদি অনেক বেশি ক্লিয়ার ছবি হতো তাহলে একদম এই জিনিসগুলো আর থাকতো না।
ঠিক আছে, যে একটু আঁকা বাঁকা আছে বা একটু কোনাকুনি বের হয়ে আসছে, এটাও আর থাকতো না, একেবারে পারফেক্ট একটা ট্রেস হয়ে যেত। তো এটা একটা গেল। আরেকটা হচ্ছে যে যেমন এটা একটু গ্রেডিয়েন্ট কালার আছে, এটা একটু করে দেখায়। এটা গ্রেডিয়েন্ট কালার, পাশাপাশি হচ্ছে এটার সাইজটা মোটামুটি অনেক ছোট। তো এটা আমি করে দেখাচ্ছি। এটার ক্ষেত্রে আমি ট্রেসে ক্লিক করলাম। দেখেন গ্রেডিয়েন্ট কালার হলে সমস্যাটা কি হয়, সমস্যাটা হচ্ছে যে কালারগুলো প্রত্যেকটাই, যে গ্রেডিয়েন্ট কালারের যখন লাইট থেকে ডিপ বা ডিপ থেকে লাইটের দিকে যাবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে এখানে সে ট্রেস করে নেবে, মানে আলাদা আলাদা করে ভেঙে ফেলবে। তো এই হচ্ছে ইয়ের ক্ষেত্রে আর কি প্রবলেমটা, অর্থাৎ গ্রেডিয়েন্ট কালার থাকলে এই ধরনের একটা প্রবলেম হয়। ঠিক আছে, তো এটা আমাদের অনেক সময় কাজে লাগবে যখন আমরা কোনো একটা লোগোর কাজ করতে যাব, তখন দেখা যাবে যে লোগোর কাজের জন্য কোনো একটা অবজেক্টকে আপনার পাথ করা লাগবে, বা একটা অবজেক্টের আপনার একটা ভেক্টর লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি সেই ইমেজটার যদি হাই কোয়ালিটির কোনো একটা ইমেজ ডাউনলোড করে সেইটা থেকে ট্রেস করে জাস্ট শুধু অবজেক্টটাকে আপনি ট্রেস করে ফেলেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই মানে খুব সুন্দর সুন্দর লোগোর কাজে এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন, বা বিভিন্ন কাজে কিন্তু ইমেজ ট্রেসের কাজটা লাগে। এখন প্রশ্ন হচ্ছে যে ক্লায়েন্টের যে ভেক্টর ট্রেসিংয়ের কাজগুলো পাবেন বা করতে যাবেন, সেগুলোতে কি এটা ব্যবহার করবেন কি না। তো সেগুলোতে আসলে এটা ব্যবহার করে তেমন একটা লাভ হবে না, কারণ ক্লায়েন্টদের যদি ক্লায়েন্টের যে ছবিটা থাকবে সেটা যদি অনেক বেশি হাই কোয়ালিটির হয়, পাশাপাশি কালারগুলো যদি প্রত্যেকটা অবজেক্টের কালারগুলো যদি আলাদা মানে সলিড কালার হয়, গ্রেডিয়েন্ট না হয়, তাহলে হতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের কাজের জন্য ক্লায়েন্টদের কাছে যে ছবিগুলো থাকে সেগুলো হাই কোয়ালিটির না, যার কারণে ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজটা করায় দিবে। তো সেই জন্য মানে সেই ক্ষেত্রে আপনি যে এই শর্টকাটটা ব্যবহার করবেন, তাতে কিন্তু খুব বেশি একটা লাভবান হবেন না। তো এই ছিল হচ্ছে ইমেজ ট্রেসের বিষয়টা। তো এটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, বাকিরা শুভ, ইফতেখার ভাই, আপু? ভাই আমার নেট চলে গেছিল, বুঝতে ভিডিও পারছি, দেখে আবার বুঝতে বুঝে পারছি দিব, ভাই, সমস্যা নেই। বুঝতে পারছি। প্রথমটা বুঝছি ভাই, পরে কি বলছেন? কোনটা মিস করছেন? ওই যে আপনার ওই প্রথমটা যে দেখাইছেন, ওই যে আউটলাইন গুলা ভালো করে আসে নাই, আচ্ছা আচ্ছা। ও, এটা দেখছি পুরাটাই, তো আর পরের গুলা দেখতে পারিনি, নেট চলে গেছিল। আচ্ছা আচ্ছা, পরেরটা জাস্ট দেখালাম যে এখানে এটা হচ্ছে আপনার একটু গ্রেডিয়েন্ট কালার আছে। ঠিক আছে, যেখানে গ্রেডিয়েন্ট কালার আছে, তো এই গ্রেডিয়েন্ট কালারটা থাকার কারণে আমরা যখন এটাকে ট্রেস করব, তখন এখানে প্রত্যেকটা কালারকে আলাদা আলাদা করে দিবে। এই হচ্ছে আর কি সমস্যা। তো যদি গ্রেডিয়েন্ট কালার না হয়, এক কালার হয়, তাহলে এটা ভালো হবে, এটাই। ওকে, তাহলে আমরা পরের বিষয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, তো এরপরে যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে ব্রাশ টুল। ফটোশপে আমরা ব্রাশ টুল ব্যবহার করে আসছিলাম, ইলাস্ট্রেটরে আবার এখানেও ব্রাশ টুল আছে। তো ব্রাশ টুলটা হচ্ছে যে এখানে আছে দুইটা ব্রাশ আছে, একটা হচ্ছে ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল, আর একটা হচ্ছে ব্লব ব্রাশ টুল। আর এরপরে একটা পেন্সিল নামে আরেকটা টুল আছে। তো পেইন্ট ব্রাশ টুল এটার কাজটা হচ্ছে যে আমরা পেইন্ট ব্রাশ টুল দিয়ে বিভিন্ন ধরনের আর্ট ব্রাশ করতে পারবো বা পেইন্ট করতে পারবো এক কথায়। আর এটা মূলত হচ্ছে আপনার স্ট্রোকে কাজটা করে। ঠিক আছে, এখন ধরেন পেইন্ট ব্রাশ টুলটা নিলাম, আমার ফিলে কালার আছে, স্ট্রোকে কালার নাই। বাট আমরা যখনই এখানে ক্লিক করে ড্র্যাগ করব, তখনই স্ট্রোকটা অ্যাক্টিভ হয়ে যাবে, ফিলটা নান হয়ে যাবে, এবং এই যে ডিজাইনটা হলো বা এই যে পেইন্ট করলাম, এটা স্ট্রোকে কালার আসছে। এখন স্ট্রোকটা আমরা চাইলে যে মোটা করতে পারি, চিকন করতে পারি, যা করব সেটা হচ্ছে স্ট্রোকে অ্যাপ্লাই হবে। আচ্ছা, স্ট্রোকের এই ব্রাশ টুলের একটা প্যালেট পাওয়া যায়, এই যে এখানে আমরা গেলে পাবো F5। তো এটা আমি একটু ওপেন করে নিচ্ছি। ব্রাশ টুলের অনেক ডিজাইন আছে, আমরা ফটোশপেও দেখছিলাম যে অনেক ধরনের ডিজাইন পাওয়া যায় ব্রাশ টুলের ক্ষেত্রে। তো এখানেও সেম, আপনি অনেক ধরনের ডিজাইন পাবেন। আচ্ছা, তো কালারটা এমন যে ভিতরের কালারটাও বোঝা যাচ্ছে না, এর কালারটা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। তো
আমরা যখন কোনো একটা ব্রাশ দিয়ে কোনো কিছু একটা ড্রয়িং করব তখন আমরা মূলত ফিলের কালারটা অটোমেটিক নান হয়ে যাবে, স্ট্রোকের কালারটা চলে আসবে। এবং এখানে আমরা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছি ব্রাশের, এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব সেই ডিজাইনে আমাদের পেইন্টটা মানে পেইন্ট করা যেই লাইনটা থাকবে বা যেটাই থাকবে সেটা চলে আসবে। ঠিক আছে, তো অনেক সুন্দর সুন্দর ব্রাশের ডিজাইন আছে, এখানে অল্প কিছু দেখাচ্ছে এবং এটা একটু যদি মোটা করি দেখেন এই ডিজাইনটা এখানে আসছে এখন। তো এখানে অল্প কিছু ডিজাইন আছে, এছাড়াও আরও অনেক ডিজাইন আমরা পাবো। সেগুলো হচ্ছে যে নিচে এখানে লাইব্রেরি আছে, এই লাইব্রেরি থেকে আমরা অনেকগুলো ডিজাইন মানে অনেকগুলো ব্রাশের ডিজাইন পাবো। আর এই ব্রাশের ডিজাইনগুলো মূলত ব্যবহার হবে কোথায়, একটা জায়গায় ব্যবহার হবে, সেটা হলো স্ট্রোকে। মনে করেন এই যে এটা আছে, এটা হচ্ছে এখন কোথায় ব্যবহার হয়েছে, স্ট্রোকে। ফিলটা কিন্তু অফ করা, ঠিক আছে, ফিল অফ করা স্ট্রোকে এটা ব্যবহার হয়েছে। আচ্ছা, আবার আমরা যদি একটা যে কোনো একটা শেপ দিয়ে শুধুমাত্র স্ট্রোকে কালার রাখি, তারপরে যদি এগুলো ব্যবহার করি সেই ক্ষেত্রেও কিন্তু এখানেই এটা ব্যবহার হচ্ছে। ঠিক আছে, তো এখানে অনেক সুন্দর সুন্দর ব্রাশের ডিজাইন পাবেন, এগুলো সবগুলো আপনারা দেখবেন, আমি কয়েকটা একটু দেখাচ্ছি। যেমন এখানে অল্প কিছু ব্রাশ আছে, লাইব্রেরিতে গেলে আমরা অনেকগুলো পাবো। তো লাইব্রেরিতে প্রথমে আছে হচ্ছে অ্যারো, অ্যারোর আবার অনেকগুলো স্টাইল দেওয়া আছে। তারপরে আছে হচ্ছে আর্টিস্টিক, তারপরে আছে বর্ডার, ব্রিস্টেল ব্রাশ, ডেকোরেটিভ ব্রাশ, অনেক ধরনের ব্রাশের নাম এবং ব্রাশের ডিজাইন পাবেন। তো অ্যারোসে যদি আমরা যাই, অ্যারো স্পেশাল এখানে যদি যাই, তাহলে অ্যারোর অনেকগুলো ডিজাইন এখানে করা আছে। আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো একটা অ্যারোকে বেছে নিয়ে আপনি ব্রাশের ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেটার ক্ষেত্রে যে আপনাকে ব্রাশ টুল দিয়ে অ্যাপ্লাই করতে হবে তা না, যে কোনো একটা স্ট্রোক থাকলেই হবে। সেই স্ট্রোকটা আপনি লাইন টুল দিয়ে করেন, পেন টুল দিয়ে আঁকানো স্ট্রোক হোক, যেরকমই হোক, আপনার স্ট্রোকের কালার থাকলেও হবে। যেমন এখানে আমি একটা করলাম লাইন টুল দিয়ে, আরেকটা করলাম হচ্ছে পেন টুল দিয়ে। তো এখন এই যে এখানে জাস্ট এটা ধরে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এইটার যেই আইকনটা বা যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা চলে আসছে। ঠিক আছে, যে এখানে এই ডিজাইনটা কিন্তু চলে আসছে। আবার যদি আরেকটা সিলেক্ট করি, ওইটা চলে আসতেছে, যেটা সিলেক্ট করতেছি ওইটা কিন্তু এখানে চলে আসতেছে। ঠিক আছে, তো এগুলো ছিল অ্যারো ব্রাশ। তারপরে যদি আরও আসি, অ্যারোর ভিতরে আরও কয়েকটা আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তারপরে আছে আর্টিস্টিক, আর্টিস্টিক ক্যালিগ্রাফি যদি আমরা দিই, তাহলে এই যে এরকম পাচ্ছি আমরা। এটাকে এখানে একটু নিয়ে আসি, সাইজটা বাড়াই দিই। ঠিক আছে, ক্যালিগ্রাফি ব্রাশের জন্য মানে ব্রাশের মাথাটা যেরকম দরকার আপনি এরকম করে এখান থেকে করে নিতে পারবেন, বাছাই করে নিতে পারবেন। অথবা যেটা করতে পারেন যে আপনি একটা নর্মাল একটা সার্কেল ব্রাশ নিলেন, নেওয়ার পরে এটাতে ডবল ক্লিক করলে এটার সেটিংস চলে আসবে। যেখানে এসে ডবল ক্লিক যদি করি তাহলে যে সেটিংস চলে আসবে। সেটিংস পাওয়ার পরে আপনি চাইলে যে অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবেন, রাউন্ডনেসটা কম বেশি করতে পারবেন, মানে আপনার মাথাটা কীরকম চাচ্ছেন সেটা আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। ঠিক আছে, যে এখন ওকে দিলে তারপর অ্যাপ্লাই টু স্টক, তাহলে ওই যে ওই স্টাইলে কিন্তু এটা চলে আসছে। তো এগুলো হচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে। আমি এখানে আরো দু একটা একটু দেখে, বর্ডার ব্রাশ, বর্ডার ব্রাশের ভিতরে অনেক সুন্দর কিছু ব্রাশ পাবেন, মানে প্যাটার্ন পাবেন। আর এই সবগুলোই ব্যবহার হবে হচ্ছে আপনার স্টকের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই স্টকটা আপনি যেটা দিয়ে করেন, জাস্ট যেগুলো সিলেক্ট করলে এই ডিজাইনগুলো কিন্তু আপনার স্টকে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে সরাসরি। তো এগুলো হচ্ছে প্যাটার্ন ব্রাশ, মানে প্যাটার্ন টাইপের স্ট্রোক আর কি, ব্রাশের স্টাইল। অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন এখানে তৈরি করা আছে। ওকে, তো এগুলো আমরা আমাদের ডিজাইনে যদি বর্ডার ব্রাশ বা বর্ডার টাইপের কিছু লাগে সেক্ষেত্রে আমরা করে নিতে পারবো। তো এখন আপনাদেরকে একটু ব্রাশ কীভাবে আপনারা তৈরি করবেন সেই জিনিসটা একটু দেখায়। ব্রাশ তৈরি করার জন্য আমরা এই যে এখানে নিউ একটা অপশন পাচ্ছি, নিউ ব্রাশ। এখানে অনেক 4-5টা ক্যাটাগরি আছে, 5টা ক্যাটাগরিতে আমরা 5 রকমের ব্রাশ তৈরি করতে পারি। তো এগুলো খুব বেশি আমাদের প্রয়োজন হবে এরকম না, আমরা ডিজাইনের কাজ করতে গেলে নর্মালি লাগবে না, বাট লোগোর কাজ করতে গেলে এগুলোর কিছু ব্যবহার লাগবে। ঠিক আছে, তো তারপর 2-1টা ব্রাশ আমি একটু তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্রাশ তৈরি করার জন্য যদি আপনি নর্মালি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন যে 5টার মধ্যে 3টা অ্যাক্টিভ আছে, 2টা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। তো এখান থেকে আমরা পারবো হচ্ছে 3টা ব্রাশ তৈরি করতে পারবো।
ক্যালিগ্রাফিক ব্রাশ, ব্রিস্টেল ব্রাশ, আর একটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ। আর আমরা যদি বাইরে একটা ডিজাইন করে সেই ডিজাইনটাকে এখানে রাখতে চাই তাহলে হবে হচ্ছে আপনার ওই বাকি যে দুটো ছিল মাঝখানে যে স্ক্যাটার ব্রাশ আর একটা হচ্ছে আর্ট ব্রাশ, সেগুলো হয়ে যাবে। তো মনে করেন আমি এখানে জাস্ট একটা যেরকম একটা ইয়ে করলাম, একটা শেপ তৈরি করে নিচ্ছি, দুইটা সাইড চিকন আর মাঝখানটুকু মোটা, এইটাকে জাস্ট আমরা একটা ব্রাশ বানাবো। তাহলে কেমন হয় দেখেন, আমি এখানে এটাকে রাখতে যাচ্ছি, রাখতে যাওয়ার সময় আমার কাছে এখন জানতে চাচ্ছে যে এটা কি ব্রাশ বানাবো, স্ক্যাটার ব্রাশ না আর্ট ব্রাশ না প্যাটার্ন ব্রাশ। তো এটাকে আমি আর্ট ব্রাশ হিসেবে দিচ্ছি, ওকে করলাম। তারপরে হচ্ছে এখানে অনেক কিছু আসছে, এগুলো আমরা কিছু করব না, ওকে দিচ্ছি। তো এখন এটাকে ডিলিট করে দিলাম। এই যে ব্রাশটা আমি বানালাম, এখন এটাকে সিলেক্ট করে তারপরে যদি আমি এখন হয়ে গেল ব্রাশ টুল সিলেক্ট করলাম, ব্রাশ টুল দিয়ে যদি আমি এখন ক্লিক করে ড্র্যাগ করি, যত বড় ক্লিক করে যতখানি করি না কেন দুই মাথা চিকন আসবে, মাঝখানটুকু মোটা আসবে, ঠিক আছে? কারণ এটার স্টাইলটাই হচ্ছে এরকম, ঠিক আছে? যেরকম করে আপনি জাস্ট এই ব্রাশটা সিলেক্ট করে করলে এখন এটার যে স্টাইলটা সেটাই অ্যাপ্লাই হবে। তো এইভাবে অনেক সুন্দর সুন্দর ব্রাশ বানায়ও আপনি কিন্তু কাজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্রাশ একটু বানিয়ে দেখাচ্ছি। যেমন মনে করেন একটা এরকম একটা লম্বা একটা লাইন নিলাম, এরপরে আরেকটা সার্কেল নিচ্ছি, কালারটা দিচ্ছি হচ্ছে সবুজ, একটু ঘুরাই নিচ্ছি। না বুঝলে বলবেন, আমি আবার দেখাবো। আচ্ছা, এখানে জাস্ট আমি একটা ব্রাশ তৈরি করার চেষ্টা করতেছি, মানে একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করতেছি একটা ডালের মতো। এই জিনিসটাকে একটু ঘুরায় নিচ্ছি। আচ্ছা, তো আমি এখানে জাস্ট একটা ডাল বানিয়ে নিলাম। ডাল বানিয়ে নেওয়ার পরে পাতা সহ একটা ডাল, এটাকে জাস্ট আমরা এখন ক্লিক করে এখানে রাখবো। তো রাখার সময় এখানে কি ব্রাশ বানাবো? তো আর্ট ব্রাশ বানালে এটা এরকমই থাকবে, যেভাবে আমরা ড্র করবো ওইভাবে আসবে। প্যাটার্ন ব্রাশ হিসেবে বানাবো। প্যাটার্ন ব্রাশ বানালে যেটা হবে যে এই জিনিসটা বারবার রিপিট হয়ে ব্যবহার হবে। তো আমি এখানে প্যাটার্ন ব্রাশ বানাচ্ছি, ওকে দিচ্ছি। ইয়েস, এটাকে আমরা করে দিলাম। এই যে দেখেন এটা চলে আসছে এখানে। আচ্ছা, এটা লম্বা না করে আমি এটা শোয়াই দিয়ে করি। এই যে এখানে আমাদের এটা চলে আসছে। এখন এটা সিলেক্ট করে তারপরে আমি যতবার এইভাবে ক্লিক করে ড্র্যাগ করব, যত বড় করি না কেন এই ডালপালাগুলো আমার বারবার রিপিট হচ্ছে। কিন্তু এখানে এই নিচ থেকে এই যে এতটুকু আমার এটা ছিল, আবার এখানে এই চারটা মিলে আরেকটা, এইখানে এই জিনিসটা অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে এটা বারবার রিপিট হবে। তো এই ছিল হচ্ছে ব্রাশ বানানো। ব্রাশ আরো অনেক রকম করে বানানো যায়, তো এতগুলো আমাদের আসলে মানে প্যাটার্ন ছাড়া অন্যগুলা দিলে কি অ্যাড হতো না এভাবে নাকি? না, এক একটাতে এক এক রকম ডিজাইন আসতো, ঠিক আছে? এক একটাতে মানে ধরেন এটা যদি এখন আমরা প্যাটার্ন না দিয়ে এটা আর্ট ব্রাশটা তো দেখলাম, প্যাটার্নটা দেখলাম, এখন স্ক্যাটারটা যদি দেন, স্ক্যাটারটা দিলে এইটাই এরকমই থাকবে, বাট সংখ্যায় অনেক বেশি আসবে এরকম আর কি। এখানে স্ক্যাটারের অনেকগুলো বিষয় আছে, যেমন সাইজ বড় ছোট করে আসবে, এটা অন্য আরেকটা ডিজাইন দিয়ে দেখায়। এটা এখানে আর্ট ব্রাশটা দিয়ে যদি দেখেন তাহলে কেমন আসবে দেখেন, এটা হচ্ছে এই যে আর্ট ব্রাশ হিসাবে এটা আসছে। তাহলে ওই চারটা পাপড়ি দিয়েই এটা বারবার আসবে, কিন্তু এরকম করে আর কি আসবে জিনিসটা। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ধরেন আমি একটা স্টার তৈরি করলাম, এখন এই স্টারটাকে আমি একটা স্ক্যাটার ব্রাশ হিসেবে তৈরি করব।
তো ওকে দিচ্ছি। স্ক্যাটার ব্রাশের ক্ষেত্রে এখানে 4টা বিষয় পাচ্ছি: সাইজ, স্পেসিং, স্ক্যাটার, রোটেশন। সাইজটা হচ্ছে যে যদি আমরা এটা 100% রাখি তাহলে যখন আমরা স্ক্যাটার ব্রাশটা অ্যাপ্লাই করব তখন সবসময় 100% এটা অ্যাপ্লাই হবে। বাট আমি যদি এটাকে কমায় দিলাম এবং এখান থেকে আমরা র্যান্ডম করে দিই। র্যান্ডম করে দিলে যেটা হবে যে এই ব্রাশের সাইজটা এখন আছে হচ্ছে 40%, মানে এটার যে সাইজটা আছে এটা থেকে 40% ছোট আসবে এবং র্যান্ডমলি এই 40% থেকে 100% পর্যন্ত এটা বড় ছোট হবে। 100% বলতে এখন যে অবস্থায় আছে সেটা হচ্ছে তার 100%, ঠিক আছে? তো এখান থেকে সে 40% ছোট হবে। আচ্ছা, এরপরে স্পেসিং, এটাও যদি আমরা র্যান্ডম করে দিই তাহলে এটাও যদি আমরা একটু কম করে দিই, যে ধরেন এটা 60 করলাম, তাহলে একটা থেকে আরেকটা দূরত্ব, মানে স্ক্যাটার ব্রাশটা হচ্ছে ছড়ায় ছিটায় ব্যবহার হবে। মানে আমরা যখন ক্লিক করে ড্র্যাগ করব এক জায়গায় ওইটা আসবে না, ছড়ানো ছিটানো অবস্থায় আসবে, ঠিক আছে? তো এখন একটা থেকে আরেকটার যে গ্যাপটা থাকবে সেটা কতটুকু হবে সেটা নির্ধারণ করে দিবেন এখান থেকে। এরপরে স্ক্যাটার হচ্ছে যে কতটুকু এটা ছড়াবে সেইটার পরিমাণটা নির্ধারণ করে দিতে পারবেন এখান থেকে। রোটেশন মানে এটা কি ঘুরে ঘুরে আসবে না এই যেরকম মাথাটা উপরের দিকে দুই মানে দুইটা আর নিচের দিকে দুইটা এরকমই থাকবে। যদি আমরা রোটেশনটা 0 রাখি তাহলে এইভাবে আসবে। র্যান্ডম করে দিয়ে যদি আমরা এটা একটু কম বেশি করে দিই তাহলে ঘুরে ঘুরে আসবে জিনিসটা। তো এখন দেখেন কেমন হয়। আমি এখানে ওকে দিয়ে দিচ্ছি। এই যে এটা আসছে এটা হচ্ছে আমাদের স্ক্যাটার ব্রাশ, ঠিক আছে? আমি এখন এটাকে সিলেক্ট করলাম, করে জাস্ট এখানে একটা টান দিলাম। তো টান দেওয়াতে কি কি হলো দেখেন, ছোট বড় আসছে, তারপরে ঘুরে ঘুরে আসছে, একটা থেকে একটা গ্যাপ মানে এক এক রকম আসছে, ঠিক আছে? এই যে ফাঁকা ফাঁকা করেও আসছে। তো এগুলো আপনার এখান থেকে সেটিংস থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। যদি এটা ধরেন যে ফিক্স করে দিলাম 75 ডিগ্রি বা এটা 0 করে দিই তাহলে এখন যেটা হবে যে সবগুলো মাথা সমান হয়ে গেল। আবার যদি এখানে স্ক্যাটার বা সাইজটা ধরেন আমরা ফিক্সড করে দিচ্ছি কত পার্সেন্ট, 40%, তাহলে এই যে 40% এখানে সবগুলোর মধ্যে এই যে এটা হচ্ছে 40%, কারণ এখানে সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এইটা। তো এখন দেখা যাবে যে ওই সাইজে সবগুলো চলে আসছে, ঠিক আছে? যতবারে আমরা ক্লিক করি ওই সাইজে আসতেছে। তো এই হচ্ছে মানে মূল বিষয় আর কি। তো এগুলো আমরা প্রয়োজন মতো আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারি। ক্লিক করে যেভাবে ড্র্যাগ করেন ওই জিনিসটাই বারবার ছড়ায় ছিটায় আসবে। আর বাকি যে দুটো আছে সেটা হচ্ছে এই যে ক্যালিগ্রাফিটা আমরা দেখি নাই। ক্যালিগ্রাফিটার জন্য ক্যালিগ্রাফি আমরা স্ক্যাটার দেখলাম, আর্ট দেখলাম, প্যাটার্ন দেখলাম। এখন ক্যালিগ্রাফি আর ব্রিস্টেলের জন্য ক্যালিগ্রাফি ব্রাশ সিলেক্ট করে ওকে দিলে আপনার এই যে এখানে একটা সেটিংস আসবে। এই সেটিংসটা কিন্তু আমরা একটু আগে দেখলাম যে আপনাকে একটা সার্কেল দিবে, ওই সার্কেলটার মাথাটা মানে ব্রাশের মাথা দিবে, সেটা দিবে হচ্ছে অ্যাঙ্গেলটা 0%, রাউন্ডনেসটা 100%। সাইজটা এখন 9 দেওয়া আছে, আপনি কি আরও বড় করবেন না ছোট করবেন, রাউন্ডনেসটা কত পার্সেন্ট রাখবেন সেইটা আপনি এখান থেকে নির্ধারণ করে একটা ব্রাশ তৈরি করে ফেলতে পারবেন। এই যে এটা চলে আসছে, ঠিক আছে? এখন আমি যদি ক্লিক করি তাহলে এই ডিজাইনে ব্রাশটা অ্যাপ্লাই হবে। আর ব্রিস্টেল ব্রাশটা হচ্ছে এই যে রং করার ক্ষেত্রে যে ব্রাশগুলো ব্যবহার করা হয় সাধারণত ওই ধরনের মাথা তৈরি করার জন্য এখানে অনেকগুলো মানে ব্রাশের মাথার অনেকগুলো আইকন দেওয়া আছে এবং কোন আইকনটা আপনি নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, তাহলে যেরকম আইকনটা আসছে পাশাপাশি এগুলোর সাইজ, ব্রিস্টেল লেন্থ বিভিন্ন এগুলো কম বেশি করে দেখে আপনি তৈরি করতে পারবেন যেরকম। তো এগুলো গেল হচ্ছে ব্রাশের বিষয়। আবার ব্রাশ অনেক সময় ডাউনলোড করেও আমরা ব্যবহার করতে পারি। ব্রাশ ডাউনলোডের ক্ষেত্রে আপনারা ইলাস্ট্রেটরের ব্রাশ লিখে যদি গুগলে সার্চ দেন অনেক সুন্দর সুন্দর ব্রাশের ডিজাইন পাবেন। এবং ইলাস্ট্রেটরের ব্রাশগুলো হচ্ছে ওগুলো আপনার এআই ফাইল ডাউনলোড হবে, ঠিক আছে? এআই ফাইলটা ওপেন করে ওইখান থেকে আপনার যেই ব্রাশটা লাগবে বা যে ডিজাইনটা লাগবে সেটা আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। এখানে এটা কি রয়ে গেছে, আচ্ছা আচ্ছা এখন আরেকটা বিষয় আমরা দেখব সেটা হলো ইফেক্ট মেনু। তো ইফেক্ট মেনু হচ্ছে ইলাস্ট্রেটরের ভিতর আমরা যেখানে একটা মেনু পাচ্ছি ইফেক্ট নামে। তো এই মেনুর ভিতরে অনেকগুলো অপশন আছে, এগুলো একটা একটা করে যদি দেখাই
মানে কয়েকটা ক্লাস লাগবে এগুলো দেখাতেই। আর এগুলো এতগুলো একসাথে দেখেও লাভ নাই, কারণ আমরা যখন কাজ করতে যাই এগুলোর ব্যবহার আমাদের অনেক বেশি প্রয়োজন হবে এরকম না, আবার একেবারে কম হবে তাও না, মোটামুটি প্রয়োজন হবে। তবে এখানে মানে এটার যে কনসেপ্টটা, মানে এটার যে কাজটা কিভাবে করে, এই জিনিসটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি যে কোনো সময় এগুলো ব্যবহার করে কাজ করতে পারবেন। ইফেক্টের মেন যেই কনসেপ্ট সেটা হলো যে যে কোনো একটা শেপকে ইফেক্টের সাহায্যে শেপের পরিবর্তন করে ফেলা। ঠিক আছে, যে কোনো একটা শেপ, সেটা হতে পারে এখানে যেই শেপগুলো আছে সেগুলো, অথবা আপনি পেন টুল দিয়ে কোনো একটা শেপ ড্রয়িং করছেন সেইটা, অথবা আপনি পাথফাইন্ডার দিয়ে কোনো একটা শেপ তৈরি করছেন, মানে যে কোনো একটা শেপ আপনি ইফেক্টের মাধ্যমে নতুন আরেকটা রূপ তাকে দিতে পারবেন। এখন কিছু কিছু ইফেক্ট আছে এমন যে আপনি যে শেপটা দিয়ে ইফেক্টটা আপনি দিচ্ছেন সেই রেখাটা আপনি আগের থেকে মানে কল্পনা করতে পারবেন না যে সেটা আসলে কি ধরনের রূপ দাঁড়াবে। ঠিক আছে, মানে কিছু কিছু বিষয় এমন আছে যে আগের থেকে আপনি ধারণাও করতে পারবেন না যে এইরকম একটা শেপ দিয়ে আমি যদি এই ইফেক্টটা অ্যাপ্লাই করি তাহলে কেমন দাঁড়াবে। তো জাস্ট আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে এখান থেকে কিছু বিষয় আমি ব্যবহার করে দেখাবো, আর বাকিগুলো আপনাদের কাজ থাকবে যে এগুলো কোথায় কি আছে এগুলো একটা একটা করে সবগুলো অন্তত একবার হলেও সবগুলো দেখা। ঠিক আছে, তাহলে যেটা হবে যে কোনো কাজে যদি আপনার প্রয়োজন হয়, কোনো একটা ইফেক্ট আপনি ব্যবহার করতে মানে প্রয়োজন হচ্ছে যে এরকম একটা ডিজাইন লাগবে, তো সেক্ষেত্রে আপনার মাথায় যেন থাকে যে হ্যাঁ এই জিনিসটা আমি ইফেক্ট মেনুর ভিতরে কোথাও দেখেছিলাম, যাতে এই জিনিসটা আপনার মাথায় চলে আসে। এই জন্য অবশ্যই একটু হলেও প্র্যাকটিস করতে হবে সবগুলো একবার করে হলেও। তো এখানে প্রথমে যেটা আছে ইফেক্ট মেনুর ভিতরে একদম শুরুতে আছে হচ্ছে 3D। 3D হচ্ছে একটা 3D আকারের কোনো একটা শেপ যদি আপনি করতে চান বা কোনো একটা ড্রয়িং করতে চান, সেক্ষেত্রে হচ্ছে 3Dটা কাজ করবে। যেমন ধরেন আমি এখানে একটা সার্কেল মানে একটা শেপ করে নিলাম, করার পরে মাঝখানটা ফাঁকা করে নিলাম। ঠিক আছে, মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি, নেওয়ার পরে ধরেন আমি এখন 3D ইফেক্টটা দিচ্ছি। তো 3Dটা একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু অনেক হেভি একটা জিনিস, মানে আপনার পিসির কনফিগারেশন যদি লো হয় এটা আসতেও দেরি হবে এবং এগুলো কাজও করতে চাইবে না, বা অনেক সময় দেখা যাবে যে এটা আপনি মানে নিয়ে আসছেন আপনার ইলাস্ট্রেটরে হচ্ছে নট রেসপন্ডিং দেখাবে বা এটা ক্লোজ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা এরকম অনেক মানে খরচ হয় আর কি, আপনার র্যাম বা অনেক শক্তি লাগে আর কি এটা ব্যবহার করার জন্য। আচ্ছা, তো এখন এটা আমি নিয়ে আসলাম, প্রিভিউটা একটু অন করে নিচ্ছি। দেখেন এখানে যে একটা বক্স আছে, এই বক্সটার কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন পাঁচটা আছে সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। তো আপনি এই যে এটাকে ঘুরে ঘুরে আপনি কিন্তু এখানকার 3Dর যে স্টাইলটা আপনার দরকার সেটা কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এখানে যে কোনো একটা শেপ হতে পারে, তারপরে যে কোনো একটা টেক্সটের ক্ষেত্রেও কিন্তু আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এখানে আপনার এগুলো চেঞ্জ মানে এটা ঘোরালে তো এটা অপশনগুলো অটোমেটিক চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এখন আপনার শেপটা কেমন লাগবে সেটা কিন্তু এখান থেকে ঠিক করতে পারবেন। এক্সট্রুড ডেপথটা হচ্ছে যে এটার যে গভীরটা কতটুকু হবে, হ্যাঁ এই জিনিসটা আমরা কম বেশি করে ফেলতে পারবো এখান থেকে। যদি বাড়াই দিই অনেক বড় হচ্ছে, ছোট করে দিলে ছোট হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে বেভেল থেকে অনেক ধরনের স্টাইল পাবেন, অনেক ধরনের স্টাইল এখানে আবার আছে। ওকে, তো আমি এখানে একটা ছোট্ট করে একটা কাজ করে একটু দেখাই। যেমন ধরেন যাতে ওকে এরকম একটা কালার দিচ্ছি। আমি এখানে একটা জাস্ট একটা বাড়ির একটা শেপ তৈরি করার চেষ্টা করতেছি, দেখি কতটুকু হয়।
আচ্ছা, তো মনে করেন শুধু একটা পাশ তৈরি করলাম, হ্যাঁ, করার পরে আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তো এখন এটা কিন্তু একটা জাস্ট টু ডি বলতে হচ্ছে উইথ আর হাইট থাকবে, আর থ্রি ডি মানে হচ্ছে যেখানে থ্রি ডাইমেনশন অর্থাৎ আপনার ডেপথটা চলে আসে, মানে গভীরতার যে বিষয়টা সেটা চলে আসে। তো উইথ হাইটের সাথে যখন আমরা ডেপথটা অ্যাড করব সেটা হয়ে যাবে হচ্ছে থ্রি ডি। তো আমরা এখন থ্রি ডিতে যদি যাই, প্রিভিউটা একটু অন করি। আচ্ছা, এটার যে কালার, এই কালারটা দিয়ে এই জিনিসটা বোঝা যাচ্ছে না, অন্য আরেকটা কালার এখানে একটু দেওয়ার চেষ্টা করি। তো এখানে মূলত যে কালারটা থাকে ওই কালারটারই লাইট ডিপ হয়, মানে গভীরের যে কালারটা আসে, ডেপথের যে কালারটা আসে সেটা হচ্ছে একটু ডার্ক কালার হয়ে আসে। ঠিক আছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে দেখেন এই জিনিসটা কিন্তু একটু ডার্ক কালার হয়ে আসতেছে। ঠিক আছে, যেরকম একটা আপনি মানে 2D ঘরকে 3D বানায় ফেলতে পারবেন। আচ্ছা, তো এটা আমরা একটা দেখলাম 3Dর ব্যবহার। 3Dর ভিতরে আরেকটা অপশন আছে, এটা খুবই মজার একটা ইফেক্ট, সেটার নাম হচ্ছে রিভলভ। তো রিভলভের কাজটা একটু দেখেন, দেখলে মজা পাবেন। যেমন আমি একটা পেন টুল দিয়ে আমি জাস্ট একটা ড্রয়িং করে নিচ্ছি। আচ্ছা, তো আমি পেন টুল দিয়ে এখানে একটা ড্রয়িং করলাম, তাও শুধু স্ট্রোকে কালার রেখে ফিল কালার অফ করা আছে। ঠিক আছে, যে এতটুকু আমি করলাম। তো রিভলভ, এখন যদি আমরা এটাকে সিলেক্ট করে রিভলভটা অ্যাপ্লাই করি, তাহলে যেটা হবে যে এইটাকে মানে পরিপূর্ণ একটা শেপ বা পরিপূর্ণ একটা বস্তু বানায় ফেলবে, একটা প্রোডাক্ট মানে কিছু একটা বানায় ফেলবে। ঠিক আছে, রিভলভ মানে এক পাশ থেকে এটা মানে ঘুরে পুরাটাকে একটা আস্ত একটা জিনিস বানায় ফেলে। তো রিভলভের কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি যেটা চাচ্ছেন সেটার আগে একটা স্ট্রোক বানায় নিতে হবে। তো এখন আমি যদি প্রিভিউটা অন করি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা আপেল হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছেন এটা কাজটা? এখন স্ট্রোকে আমরা যে কালারটাই দিব সেই কালারটাই আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এটা কি ভাই আপেলই হবে? এটা কি আমি আগে থেকে বুঝবো? না, আগে থেকে তো মানে এই যে যেমন আগে থেকে কিছু কিছু বোঝা যাবে, হ্যাঁ, এটার ক্ষেত্রে আপনি ধারণা করতে পারবেন। যেমন আমি ধরেন এখানে আপেলের মতো একটা শেপ আগে করে নিলাম। ঠিক আছে, এই জন্য এটা কিন্তু আপেলের মতো হলো। আর এগুলো কিছু কিছু বুঝতে পারবেন, কিছু কিছু বোঝা যাবে না। ঠিক আছে, এখন এরকম একটা ধরেন আমি করলাম, এটা কি হবে? এখন আপনাকে এগুলো করে করে দেখা লাগবে যে কোনটা দিয়ে কেমন কি আসে। কিছু মানে এটার ক্ষেত্রে কিছুটা আইডিয়া করতে পারবেন। ঠিক আছে, যেরকম একটা ফুলদানি হয়ে গেল। এখন এটা হওয়ার পরে আপনি আবার চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, পাশাপাশি এটাকে মডিফাই করতে পারবেন। মডিফাই করার জন্য জাস্ট এই যে এটা ঘুরাই দিলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এই অ্যাঙ্কর মানে যে পার্টটা থাকবে, পার্টটাকে এডিট করলে এটা ওই হিসাবে চেঞ্জ হয়ে যাবে। প্যাটার্নটা কিভাবে আসতেছে এটাই বুঝতেছি না। কোন প্যাটার্নটা? আপনারা যেটা করবেন, পেন টুল দিয়ে একটা জাস্ট টান দিবেন একটা, ঠিক আছে, যেরকম করে একটা টান দিলেন, এই দিয়ে তারপরে এখন গিয়ে দেখবেন যেটা আসলে কি হয়। এটা আগের থেকে কিছু কিছু আইডিয়া করতে পারবেন, কিছু কিছু করতে পারবেন না। খুবই মজার জিনিস। হ্যাঁ, এখন এই যে এতটুকু একটা রেখে আমি যদি যাই, কি আসবে? ম্যাঙ্গো মনে আসবে না। ঠিক আছে, এখন একটা সাইড যেরকম কথা ডিপ ওই কিছু অপর একটা সাইড হবে আর কি, এটা একবারে ইয়ে ফাঁকা যাবে না, মানে হবে না এরকম কিছু হবে না, একটা না একটা কিছু হয়ে যাবে। ঠিক
যদি অ্যাঙ্কর পয়েন্ট অনেকগুলো থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওইভাবে আসবে। দেখেন এগুলোকে আবার যদি রাউন্ড করে দিই, কিছু না কিছু হবে। তো এগুলো আপনারা কে কতগুলো জিনিস বানাতে পারেন এটা দেখবো। আমি এই 2-3টা জিনিস বানাইছি, এগুলোই যথেষ্ট। হ্যাঁ, জাস্ট শুধু ব্যবহারটা আর কি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এরপরে এখানে রোটেটের জন্য আলাদা দরকার নাই, রোটেট এখানে আছে। কনভার্ট টু শেপ, এটা হচ্ছে যে কোনো একটা শেপকে আপনি রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বা ইলিপস করতে পারবেন। ক্রপ মার্কস, একটা জাস্ট একটা চারদিকে একটা দাগ চলে আসে। আমি সব কিছু কিন্তু দেখাবো না, এখানে জাস্ট এটা ধারণাটা দিচ্ছি যে এখানে কাজটা কেমনে হয়। তো এখানে ডিস্টর অ্যান্ড ট্রান্সফর্মের ভিতরে কয়েকটা বিষয় একটু দেখাই। যেমন ধরেন ফ্রি ডিস্টর, এটাও লাগবে না, আমি একটা শেপ একটু করে নিচ্ছি। ফ্রি ডিস্টর, এটা দিয়ে জাস্ট শুধু মাথাগুলো চেঞ্জ করা যায়। বা এটার একটা কাজ একটু দেখেন, আচ্ছা। তো এখানে আমি উইন্ডোজের যে আইকনটা আছে, উইন্ডোজ এই যে এই আইকনটা, এটা বানানোর চেষ্টা করব। দেখেন এখন এখানে 4টা শেপ আছে, এই 4টা শেপকে সিলেক্ট করে তারপর যদি আমরা এখানে ডিস্টর এন্ড ট্রান্সফর্ম ফ্রি ডিস্টরটাতে যাই, যাওয়ার পরে এই মাথাটা একটু উপরে উপরে, এই মাথাটা একটু নিচে করে দিয়ে ওকে দিলে এই যে এই আইকন। আচ্ছা, এখানে গ্রুপ করা লাগবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট হয়ে গেছে। তো এটা গ্রুপ করে নিতে হবে, সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে আসতেছে, আসার পরে ওকে দিলাম, এই যে এই ডিজাইনটা হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন পাকার এন্ড ব্লো টুল। হ্যাঁ, এগুলো আবার দেখেন কেমন কি হয়। ঠিক আছে, সবগুলোতে যেরকম বিভিন্ন ধরনের অপশন আসবে, অপশনগুলো কম বেশি করে ওকে দিবেন, তাহলে দেখতে পারবেন। বা প্রিভিউটা অন করে কম বেশি করলে বুঝতে পারবেন। তো এখানে দুইটা একসাথে, একটা হচ্ছে পাকা, একটা হচ্ছে ব্লট। তো প্লাস বিলো দিলে ব্লটের কাজ করে, মাইনাস বিলো দিলে পাকারের কাজ করবে। তো কাজটা কি হচ্ছে দেখেন, ইয়েস, এখানে 0 থাকে, 0 থেকে আপনি প্লাস বিলো দিলে ব্লটের যে কাজটা, ইফেক্টটা সেটা অ্যাপ্লাই হবে, মাইনাসে দিলে পাকারের কাজটা হবে। তো ছিল হচ্ছে একটা সার্কেল, হয়ে গেছে হচ্ছে এখন কি একটা স্টারের মতো একটা শেপ হয়ে গেল। তো মেন সার্কেলটা কিন্তু এই যে এখনো কিন্তু ইয়াটাই আছে, যে উপরে যে সার্কেলটা ছিল বা আগের যে সার্কেলটা সেটাই কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে। তো এইরকম আর কি, এক একটাতে এক এক ধরনের হবে, কোনটাতে কি হবে আগে থেকে কিছু কিছু বোঝাও যাবে না, কিছু কিছু ক্ষেত্রে কিছুটা আইডিয়া করতে পারবেন। তারপরে রাফেন যেটা আছে, এখানে হচ্ছে একটা জিগজ্যাগের মতো একটা ডিজাইন তৈরি হয়, যে এরকম চারদিকে একটা এই টাইপের একটা ডিজাইন তৈরি হবে। এগুলো কম বেশি করলে বুঝতে পারবেন যে কোনটাতে কতটুকু কাজ হচ্ছে। আচ্ছা, এরপরে ট্রান্সফর্ম দরকার নাই, এগুলোর কাজ আছে টুইক, টুইস্ট, জিগজ্যাগ। আচ্ছা, ট্রান্সফর্মের কাজ একটু দেখাই। যেমন ধরেন আমি এখানে একটা স্টার করলাম, স্টার করার পরে আমরা এখন ট্রান্সফর্মে যাচ্ছি। আচ্ছা, প্রিভিউটা অন করে নিচ্ছি। এখন এখানে স্কেল হচ্ছে আমরা এটা থেকে ছোট বড় করতে চাইলে করতে পারবো। তারপরে মুভ করতে চাইলে মুভ করতে পারবো, রোটেট করতে চাইলে রোটেট করতে পারবো, কপি করতে চাইলে কপি করতে পারবো। মানে ট্রান্সফর্মের ভিতরে অনেকগুলো কাজ একসাথে আবার করা। তো আমি এখন ধরেন চাচ্ছি যে এটা থেকে আরেকটা অবজেক্ট হবে, এটার 10% ছোট, তো আমি এখানে 90% দিচ্ছি, এখানে 90% দিচ্ছি, দিলাম। আমাদের মেইন যেটা আছে সেটাই হচ্ছে ছোট হয়ে গেল, 80% করে দিচ্ছি। আমাদের মেইন যেটা সেটাই ছোট হয়ে গেছে, ওকে, হোক, সমস্যা নেই। তারপরে মুভ করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে এটা নিচের দিকে মুভ হবে। তো
তাহলে আমরা এই যে এখান থেকে হরিজন্টালটা না, হরিজন্টালটা হচ্ছে ডানে ভাবে মুভ করবে, ভার্টিক্যালটা এই যে প্লাস ভ্যালু দিলে এটা নিচের দিকে আসতেছে, মুভ হচ্ছে। ওকে, তারপরে চাচ্ছি যে অ্যাঙ্গেল, এটা কি সোজা আসবে নাকি বাঁকা হয়ে আসবে। আমরা যদি অ্যাঙ্গেলটা ঘুরাই দিই তাহলে যেরকম বাঁকা হবে, ঠিক আছে। তো আমি এখানে ধরেন যে 11 ডিগ্রি দিলাম। এরপরে নিচে একটা অপশন আছে যে কপি যদি দেই তাহলে আমাদের মেন যেটা আছে ওইটা থাকবে, পরে এটা আরেকটা কপি আসবে, তারপরে যতগুলো কপি করব একটা 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 করে নিচের দিকে এভাবে আসতে থাকবে, ঠিক আছে। এবং প্রত্যেকটাই তার থেকে 20% ছোট এবং তার থেকে নিচের দিকে যে এতটুকু গ্যাপ, এবং প্রত্যেকটা এই যে 11 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা। তো 10টা কপি আসছে। তো এইভাবে যতগুলো লাগবে এই যে দেখেন ঘুরতেই আছে, ঠিক আছে। তো এখানে 15টা দিচ্ছি বা 10টা 11টা 10টা থাকলো। আমরা যদি অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই তাহলে এটা যেরকম করে ঘুরতেই আছে। তো এগুলো বিভিন্ন ডিজাইনের কাজে, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো, প্রয়োজন হলে এগুলো আমরা এখান থেকে ব্যবহার করে নিব। আচ্ছা, এটার ক্ষেত্রে ওকে দিলাম। তো এখন ধরেন একটাকে ধরতেছি ওই হিসাবে, মানে বাকিগুলো কিন্তু ধরা যাচ্ছে না, মানে এগুলো এই সবগুলো মিলে পাথ সিলেক্ট হচ্ছে কিন্তু এই উপরেরটাই। ওকে, তো মোটামুটি আমরা অনেকগুলো দেখলাম, আর দু একটা একটু দেখাচ্ছি। যেমন ইফেক্ট মেনুর ভিতরে এখানে স্টাইলাইজের ভিতরে যদি আমরা আসি, এখানে আসলে আমরা ফটোশপে ব্লেন্ডিং অপশনের ভিতরে যেমন ড্রপ শ্যাডো পাইছিলাম, তারপর ইনার গ্লো, আউটার গ্লো দেখছিলাম। এইখানে এই ধরনের কিছু বিষয় আছে, ড্রপ শ্যাডো, তারপরে ফেদার দেওয়ার অপশন আছে, ইনার গ্লো, আউটার গ্লো, তারপরে রাউন্ড কর্নার্স, হ্যাঁ, স্ক্রিবল, এগুলো বিভিন্ন অপশন। মানে এই ধরনের ইফেক্টগুলো আমরা এখান থেকে দিতে পারবো। স্ক্রিবলটা হচ্ছে এটাকে আপনার একদম মানে লাইন আর্ট করে ফেলবে, ঠিক আছে, যে এরকম একটা স্টাইল করে ফেলবে। এগুলো যদি আমরা বাড়ায় দিই, এখানে অনেক ঘন পরিমাণে আছে, এগুলো কম বেশি করে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটাতে কি কাজটা হচ্ছে। সাইজ এটা কমাই দিতে হবে, উইডটা বেড়ে গেছিল। ঠিক আছে, যে ছিল হচ্ছে একটা সার্কেল, এটাকে আপনার এই যেরকম করে লাইনের মতো করে একটা ডিজাইন করে দিতে পারলাম। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ইফেক্ট মেনু। আর নিচের দিকে আরো কিছু ইফেক্ট আছে, এগুলো আপনারা একটু সবগুলো দেখে নেবেন। তো এখন আরেকটা যেটা পরে যে বিষয়টা পাচ্ছি, অ্যাপিয়ারেন্স প্যালেট, এটার কাজটা কি? অ্যাপিয়ারেন্স প্যালেটের কাজটা হচ্ছে আমরা যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করব, সেই ইফেক্টগুলো যদি এডিট করতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যালেটে। তো যেমন ধরেন আমরা এই যে 3Dটা অ্যাপ্লাই করছি, 3Dটা অ্যাপ্লাই করার পরে এখন আমি যদি আবার এইটাতেই আমি যদি চাই যে না আর একটু কম বেশি করব, এডিট করব, আমি যদি আবার এখানে 3Dটা ওপেন করি তাহলে লেখা আসবে যে অ্যাপ্লাই নিউ ইফেক্ট, মানে এইটা থাকবে, এর উপরে নতুন করে ইফেক্ট অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তো আমরা এটা এডিট করতে পারতেছি না, তো এডিট করার জন্য আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যালেট। অ্যাপিয়ারেন্স প্যালেটটা হচ্ছে যে এখানে আছে উইন্ডো মেনুর ভিতরে, এটাতে ক্লিক করলে যে অ্যাপিয়ারেন্স প্যালেটটা আমরা পাচ্ছি। তো অ্যাপিয়ারেন্স প্যালেটের ভিতরে আমরা যে অবজেক্টটাকে সিলেক্ট করব সেই অবজেক্টটার কি কি কাজ করা হয়েছে সেই জিনিসগুলো আমরা এখানে পাবো। যেমন এখানে যেটা সিলেক্ট করলাম, এখানে দেখেন 3D ব্যবহার করা আছে সেটা দেখাচ্ছে। আচ্ছা, এরপর এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে অ্যাপ্লাই করা আছে হচ্ছে স্ক্রিবল, এটাতে যদি সিলেক্ট করি এখানে আছে হচ্ছে পাকার অ্যান্ড ব্লক, এবং এইটাতে আমরা জাস্ট ক্লিক করলে তখন এটা এডিট করার অপশনটা চলে আসবে, ঠিক আছে, যে এটা এডিট হচ্ছে। মানে প্রত্যেকটা ইফেক্টের ক্ষেত্রে যত ইফেক্ট আপনি ব্যবহার করবেন, ইফেক্টগুলো এডিট করতে চাইলে আপনাকে যে অ্যাপিয়ারেন্স প্যালেট থেকে এটা এডিট করতে হবে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যালেট। তো অ্যাপিয়ারেন্স প্যালেট থেকে আমরা এই কাজটা করতে পারতেছি। পাশাপাশি এখানে ফিল স্টকের কালারগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, বা এখানে একসাথে একাধিক ফিল বা একসাথে একাধিক স্টকে অ্যাপ্লাই করা যায়। তো এগুলো যদি আমাদের সামনে প্রয়োজন হয় আমরা এগুলো ব্যবহার করে দেখবো। তো আপাতত আমরা শুধু এখন দেখলাম যে কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করার পরে ইফেক্টটা এডিট করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স প্যালেটটা ব্যবহার করব। ওকে, তো আজকের ক্লাসের যে টুলস নিয়ে যে আলোচনাগুলো ছিল সেগুলো মোটামুটি আমরা শেষ করলাম, এবং এরই সাথে ইলাস্ট্রেটরের আমাদের যেই টুলসগুলো এবং যে অপশনগুলো বেশি প্রয়োজন সেগুলো আমাদের দেখা শেষ। তো আরেকটা জিনিস যেটা আগে মনে ছিল এখন আবার ভুলে গেছিলাম, এখন দেখা দিচ্ছি, সেটা হচ্ছে যে এইখানে যে আমরা ইফেক্টটা অ্যাপ্লাই করলাম,
এই ইফেক্টটাকে আমরা চাইলে ভেঙে ফেলতে পারি, মানে এই ইফেক্টটা আর থাকবে না, ঠিক আছে, মানে এই স্টাইলটা ঠিক আছে থাকবে, বাট এখানকার ইফেক্টটা থাকবে না, মানে আমি চাচ্ছি যে প্রত্যেকটা পাথ চলে আসুক। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা অবজেক্ট থেকে এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এটাতে ক্লিক করলে এটার ইফেক্টের সাহায্যে যে এতগুলো স্টার তৈরি হয়েছে, তখন সবগুলো স্টক মানে সবগুলো স্টারকে আমরা আলাদা আলাদা করে ধরতে পারবো। যেমন ধরেন আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলাম, এখন এই যে সবগুলো মিলে গ্রুপ আনগ্রুপ করে নিলাম, এই যে এখন সবগুলোকে ধরতে পারতেছে, এডিট করতে পারতেছে। কিন্তু যখন এটা ইফেক্টের আন্ডারে থাকবে বা ইফেক্ট অ্যাপ্লাই করা অবস্থায় থাকবে, তখন কিন্তু এগুলোকে আর ধরা যাচ্ছিল না, ঠিক আছে। তো যে কোনো ইফেক্টকে আমরা ভেঙে ফেলতে পারবো এটা অ্যাপিয়ারেন্স প্যালেটের মাধ্যমে। যেমন এই যে এখনও কিন্তু এখানে সার্কেলটা দেখাচ্ছে, তো সার্কেলটা দেখাবে না, এটার যেই লাইনের যেই স্টাইলটা আছে বা এটা মানে ওইখানে পাতটা চলে আসবে, তাহলে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, সেই ক্ষেত্রে এই যে এখন দেখেন এখানে কিন্তু এটা স্ট্রোকের কালারটা চলে আসছে। এবং স্ট্রোকটা যদি আমরা এখান থেকে আবার মোটা করি তাহলে এটা মোটাও হচ্ছে। আবার স্ট্রোকটা থেকে আমরা আবার পাথেও কনভার্ট করতে পারবো, মানে ফিলে কনভার্ট করতে পারবো। সেটা কিভাবে দেখেন, একটা স্ট্রোক করলাম, এই স্ট্রোকটা আমাদের নেক্সট ক্লাসে এই জিনিসটা আবার লাগবে, লোগোর কাজ করতে গেলে আমাদের এটা লাগবে। যেমন এখন একটা স্ট্রোক আছে, এখন এই স্ট্রোকটা ফিলে আমি কনভার্ট করব, তো সেই ক্ষেত্রে যে অবজেক্ট থেকে এক্সপান্ডে, তো এক্সপান্ডটা থাকবে হচ্ছে যখন আপনি স্ট্রোক থেকে এক্সপান্ড করতে যাবেন বা এটা আউটলাইন বা ফিলে কনভার্ট করতে যাবেন তখন। আর এক্সপান্ড অ্যাপিয়ারেন্সটা পাবেন হচ্ছে কোনো একটা ইফেক্ট যখন আপনি এক্সপান্ড করবেন তখন। তো এক্সপান্ডে ক্লিক করলাম, তারপর ফিল স্ট্রোক দুইটা টিক চিহ্ন দিয়ে আমরা ওকে যদি করি তাহলে এই যেটা ফিলে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। আর ফিলে কনভার্ট হলে এটা চারোদিকে তখন এটা চলে আসতেছে। ওকে, তো এই ছিল আজকের এই বিষয়গুলো। এখন আমরা দেখব হচ্ছে পরের যে বিষয়টা আছে ডিজাইন ট্রেসিং, এই কাজটা বা ডিজাইন ট্রেস এই জিনিসটা। তো এতক্ষণ যা যা ছিল এগুলো কি সবাই বুঝতে পারছেন? কিভাবে? ওকে, শুভ বুঝতেছি। হ্যাঁ, আরেকবার ভিডিওটা দেখে তারপর ভালো করে বুঝতে পারবো। এখন দেখতেছি, আগে কি দেখছি এটা ভুলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। নিশাত কই? নিশাত নাই। আচ্ছা শিলি আপু আছেন? তোমা? হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখতে যাচ্ছি, সেটা হলো যে আমরা এই 3টা ক্লাস পর্যন্ত, মানে ইলাস্ট্রেটরের যে 3টা ক্লাস হলো এই পর্যন্ত আমরা যেই ট্রেসিংয়ের যে কাজগুলো করছিলাম সেগুলো ছিল হচ্ছে এই ধরনের বিভিন্ন অ্যানিমেলের আর্ট, তারপরে লোগোর কিছু আর্ট ছিল, হ্যাঁ, তারপরে প্রথম ক্লাসে ছিল আরও সহজ কিছু আর্ট। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো যে একটা ডিজাইন দেখে দেখে আমরা সেম ওই রকম আরেকটা ডিজাইন আমরা কিভাবে করতে পারি, এই কাজটা হচ্ছে আজকের ক্লাস, মানে আজকে আমরা দেখব। তো এখানে অনেকগুলো ডিজাইন আছে, কার্ড ডিজাইন আছে, ব্যানারের ডিজাইন আছে, ফ্লায়ার ডিজাইন আছে। তো আমি এখান থেকে 2 থেকে 3টা আমি দেখাই দিব। তো আপনাদের কাজ থাকবে হচ্ছে এই কাজগুলো যত বেশি করতে পারবেন তত আপনাদেরই ভালো, কারণ ডিজাইনের কাজ করতে গেলে ডিজাইন ট্রেসিংয়ের কাজটা আগে ভালো জানা লাগবে। যখন আপনি একটা ডিজাইন দেখে দেখে ওইরকম আরেকটা ডিজাইন তৈরি করার কাজটা করতে পারবেন তখন আপনি নিজে একটা ডিজাইন খুব সহজে তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো এর জন্য ডিজাইন ট্রেসিংটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি এখান থেকে কয়েকটা কাজ আপনাদেরকে একটু দেখাবো। ফার্স্টে খুব সহজ একটা উদাহরণ, মানে সহজ একটা কাজ দিয়ে একটু দেখাই। ধরেন এই কার্ডটা আমি নিলাম, আচ্ছা। তো এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি। লক করে নেওয়ার পরে এখানে আমরা এই সাইজে একটা শেপ নিয়ে নিব, ঠিক আছে। এই সাইজে একটা শেপ নিয়ে নিচ্ছি, তারপরে কালারটা এটা দিয়ে দিলাম। আচ্ছা এরপরে দেখেন এখানে একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, এখানে আরেকটা শেপ, আর এর উপরে আছে হচ্ছে লোগো এবং টেক্সটগুলো। তো এখন এই যে শেপটা, এই শেপটা আমি কিভাবে নিব, এখানে একটা শেপ তৈরি করে নিলাম, তারপরে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম।
এখন এটা হচ্ছে স্কোয়ার মানে চার কোণা একটা শেপ, বাট এটা তো চার কোণা না, এই কর্নারটা আবার কি ডান দিকে একটু বেশি আছে, বা এই কর্নারটা বাম দিকে একটু নিয়ে যেতে হবে। তো এগুলো আমরা কিন্তু পারবো, কি দিয়ে পারবো, এই ক্ষেত্রে হচ্ছে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে জাস্ট আমরা যদি এই কর্নারটাকে ধরে একটু বামে নিয়ে যাই তাহলে কিন্তু যেরকম হয়ে গেল। ঠিক আছে, তো আমরা এটা দেখে দেখে একদম 100% এটার সাইজ অনুযায়ী হওয়া লাগবে এরকম কোনো জরুরি বিষয় না। আমরা জাস্ট ট্রাই করব যে এটার মতো করে আমরা করতে পারতেছি কিনা, অর্থাৎ আগের যেভাবে আমরা করলাম ওই রকমই। তো এইটার ক্ষেত্রে আপনারা এটার উপর দিয়ে ট্রেস না করে পাশে এসে এটা দেখে দেখে এভাবে করবেন। আচ্ছা, এরপরে নিচে যে এখানে আরেকটা শেপ আছে, এটার জন্য আপনি আলাদা আরেকটা শেপ নেবেন। ঠিক আছে, তো শেপ নেওয়ার পরে এখন এখানে কি করতে হবে, এইটার মাথা আর এইটার মাথা, এই দুই মাথা এই যে সিলেক্ট করে জাস্ট ঘুরিয়ে দিলাম, দেওয়ার পরে এটার কালারটা দিয়ে দিলাম, তাহলে এই ডিজাইনটাও হয়ে গেল। একটু জুম করে দেখবেন যে মাথাগুলো ঠিকভাবে মিলছে কিনা, যদি না মিলে তাহলে আবার একটু মিলাই দিতে হবে। ঠিক আছে, এইটা এবং এটা আরেকবার ধরলাম, ধরে জাস্ট এই যে মিলাই দিলাম। আচ্ছা, এরপরে যে দুটা এটারই কিন্তু কপি, যেমন এখান থেকে আরেকটা কপি নিচ্ছি, আচ্ছা, তো এইভাবে ছোট করাতে এটার যে রেশিওটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে, এখানে শিফট প্রেস করে ছোট করা লাগতো, শিফট ছাড়া করছি যার কারণে রেশিওটা নষ্ট হয়ে গেছে, তারপরে হচ্ছে না। ওকে, দরকার নাই, এটার আরেকটা কপি নিচ্ছি এবং এটার কালারটা থাকবে এটা, আচ্ছা এই কালার, আচ্ছা এই কালার দিলে তো বোঝা যাচ্ছে না, এখান থেকে কালারটা পিক করি তাহলে বুঝতে পারবো। ওকে, আরেকটা হচ্ছে এটা, আচ্ছা এখন এই যে বাড়তি যে অংশটা আছে, এই বাড়তি অংশটা কি করবো, বাড়তি অংশটা আপনি এই যে দুইটাকে সিলেক্ট করে এই নিচেরটার উপরেটা এই দুটাকে সিলেক্ট করে এই যে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করেন, করার পরে রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ এবং এটাকে ধরে ডিলিট দেন। ঠিক আছে, এবং এটা উপরে চলে আসে, এটাকে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এর উপরে এইখানে আরেকটা শেপ, এই শেপটাও জাস্ট এখানে একটা ড্রয়িং করলাম, এই কালার আর একটু ছোট হবে, ওকে। আচ্ছা, তারপরে এখানে একটা শ্যাডো আছে, ঠিক আছে, এই শ্যাডোটা দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা শ্যাডোটা আপাতত আপনারা দেখেন, এটা ব্ল্যাক কালার দিচ্ছি, তারপরে ইফেক্ট থেকে আমরা শ্যাডোর জন্য ফার্স্টে হচ্ছে ফেদার অ্যাপ্লাই করে নিব। ফেদার অ্যাপ্লাই করলে জিনিসটা যেরকম ব্লার হয়ে যাবে, তো ব্লার করার পরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ওকে, তারপরে হচ্ছে এটা যেহেতু অর্ধেক আছে অর্ধেক নাই, আচ্ছা এখানে এটা এরকম করলে এটা হচ্ছে না। আচ্ছা, এই যে চিকন করে দিয়ে আচ্ছা, এই জিনিসটা হতে পারে আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, শ্যাডোটা কিভাবে কি করলাম। তো এটা আপাতত মানে কিছু কিছু কাজ আপনারা স্কিপ করতে পারেন, বাদ দিতে পারেন, তো যেগুলো সমস্যা হবে সেগুলো আমাকে দেখাই দিলে আমি ওগুলো পরের ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, তো এই তার মধ্যে এই যে এটা একটা হয়তো বা একটু সমস্যা হতে পারে আপনাদের, তো এটা আপাতত বাদ রাখতে পারেন। তো আমি এখানে করলাম, তো এটা আপাতত আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো এরপরে এখানে আপনার যে টেক্সটগুলো আছে এগুলো দেখে দেখে টেক্সটগুলো জাস্ট লিখে নেবেন। তো টেক্সটগুলো আগে বাইরে লিখে নেবেন, লিখে নেওয়ার পরে তারপরে ভিতরে এখানে নিয়ে আসবেন।
তো একটা করলে পরেরটা কিন্তু একই, জাস্ট শুধু এই নিচের এইগুলো নাই। আচ্ছা, এটা আবার বাদ দিলে এখানে হবে না, কারণ নিচের এটা আবার এখান থেকে আমরা তো ডিলিট করে দিছি আগে, এটা একটা করে দিতে হবে, ইউনাইট করে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো একটা জিনিস আমরা দেখলাম, এখন আরো দুই একটা আমরা দেখি। আচ্ছা, এই ট্রেসটা কি বুঝতেছেন আপনারা? জি ভাইয়া বুঝছি। একটু কম বুঝতেছি ভাই। আচ্ছা, দেখেন এই ডিজাইনটা এখন আমরা একটু করি। আচ্ছা, যেমন ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে এই টাইপের এই সাইজের একটা শেপ, যেমন 100% মিলা লাগবে, সাইজটা ঠিক লাগবে তার দরকার নাই, জাস্ট একটা শেপ নিলাম। আচ্ছা, এখন দেখেন কি কি শেপ আছে এখানে, শুধু একটা মানে কাজ করতে গেলে বেশি কিছু না, এখানে বিভিন্ন শেপ, কালার এবং টেক্সট, ইমেজ এগুলোই বারবার ব্যবহার হবে, নতুন কিছু না, ঠিক আছে? এগুলোই বারবার ব্যবহার হবে। তো এগুলোর ব্যবহারগুলো আমরা কিন্তু অলরেডি শিখে আসছি, এখন শুধু ইমপ্লিমেন্ট করতে হবে। ব্যবহারটা আমরা কখন কোনটা করব বা কিভাবে করব এই জিনিসগুলো এখন শিখব। তো এখানে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা কালারটা সাদা করে দিলে পিছনে যদি কোনো কালার না থাকে তাহলে বোঝা যাবে না। তো এটার আমি Ctrl+C Ctrl+V দিয়ে একটা ব্যাকে জাস্ট একটা কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ডের, এই যে এই কালারটা, যাতে আমি এখানে যখন কাজ করব আমার এটা বোঝানো মানে এটা সমস্যা না হয়। এখানে আমি এখন ব্ল্যাক করে সাদা করে দিলাম। আচ্ছা, এটার কালারটা আরেকটু ডার্ক করে দিই। তো এটা Ctrl+2 দিয়ে লক করে দিয়েছি যাতে এটা আমার ডিস্টার্ব না করে। আচ্ছা, তো এখন এখানে যেই শেপটা আছে দেখেন, এই শেপটা হচ্ছে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল। তো আমি ফার্স্টে একটা রেক্টেঙ্গেল টেনে নিলাম, রেক্টেঙ্গেল টেনে নেওয়ার পরে এই যে সাইডটা হালকা করে একটু রাউন্ড করে দিচ্ছি, যে এই রাউন্ডটা করার পরে আমি এখানে কালার দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার পরে এখন এটাকে এখন রোটেট করতে হবে, ঠিক আছে? তো রোটেট আমি 45 ডিগ্রিতে রোটেট করলাম, দেখেন এই যে এটা হয়ে গেছে, এটার সাইজটাও হয়েছে, পাশাপাশি এটার মতো হয়ে গেছে। ওকে, আচ্ছা, এটা আমি উপর দিয়ে রাখলাম। তারপরে নিচে একটা হলুদ কালার আছে, নিচে বা সাইডে যেটাই ধরে না কেন, এখানে একটা হলুদ কালার আছে যে মাঝখানে। আচ্ছা, এরপরে এখানে একটা ইমেজ ব্যবহার করা আছে, এই ইমেজের জন্য আলাদা একটা শেপ কিন্তু ব্যবহার করা আছে, ঠিক আছে? তো ইমেজ ডাইরেক্ট তো আর এই যেরকম কাটা আসবে না, একটা শেপ ব্যবহার করা, অথবা দুই রকম হতে পারে, অথবা এখানে নিচে একটা ইমেজ দেওয়া, এখানে সাদা একটা শেপ নিয়ে এই লেখাগুলো রাখা আছে, অথবা ব্যাকগ্রাউন্ডটা সাদা এবং ইমেজটাকে একটা শেপের ভিতরে ক্লিপি মাস করা। তো যেভাবে আপনার সুবিধা হয় ওইভাবে আপনি করতে পারেন। তো আমি ধরেন একটা ইমেজ এখন একটু নিয়ে আসি, আচ্ছা মনে করেন এই ইমেজটাকে আমরা নিলাম। আচ্ছা, তো এই ইমেজটা আমার থাকবে। তো ইমেজটার জন্য এখানে আরেকটা শেপ আমি করে নিচ্ছি, আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে সাদাটা এটাই থাকুক। তো ইমেজের জন্য আলাদা একটা শেপ করে নিচ্ছি আমি, এটা একটা রেক্টেঙ্গেল দিয়ে করে নিচ্ছি। এখানে যে ঘোরালাম, এই যে এই সাইজটা, ঠিক আছে? এখন এই সাইজটা যদি আমি এখানে নিয়ে আসে বসাই এবং এটাকে আমি একটু পিছনে পাঠিয়ে দিচ্ছি। এই যে পিছনে পাঠানো শর্টকাট কিগুলো কিন্তু আমি এখন ব্যবহার করব। তো এটা যারা বুঝতে পারবেন না তারা ওই যে ভিডিওটা আগের ফার্স্টের ভিডিওটা একটু দেখে নিতে হবে। আর শর্টকাট কিগুলো এই যে এখানে রাইট মাউস ক্লিক করে যে অ্যারেঞ্জে ক্লিক করলে পেয়ে যাবেন। এই শর্টকাট কিগুলো আমি ব্যবহার করে যেটা উপরে নিয়ে আসা লাগবে সেটা উপরে নিয়ে আসতেছি, যেটা নিচে নিয়ে যাওয়া লাগবে সেটাকে আমি নিচে নিয়ে যাব। আচ্ছা, তো ক্লিপি মাস্ক করার জন্য আমার ছবি থাকবে হচ্ছে উপরে আর শেপ থাকবে হচ্ছে নিচে, ঠিক আছে? তো এখানে আমি ছবিটাকে উপরে তুলে নিলাম। আচ্ছা, তোলার পরে এই যে শেপটা আছে এটার সাথে রাইট মাউস ক্লিক করে মেক ক্লিপ মাসে ক্লিক করলাম। আচ্ছা,
এখানে তো উল্টা করছি, এটা শেপটাই থাকবে হচ্ছে উপরে, ঠিক আছে, ফটোশপে থাকবে হচ্ছে এটা নিচে, আমি ক্লিপ মাস্ক দিলাম। আচ্ছা আচ্ছা এই ইমেজটাকে শেপটাকে আবার তুলে দিলাম। এরপরে এইখানে যে শেপটা লাগবে সেটা আলাদা করে একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিলেও হবে। ঠিক আছে, এবং এটাকে নিচে পাঠিয়ে দিলাম। না বুঝলে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আর এখানে একটা বাটন আছে, বাটনটার জন্য একটা দিয়ে নিলাম, একটা শেপ নিলাম, নিয়ে জাস্ট রেক্টেঙ্গেল একটা নিয়ে এখানে রাউন্ড করে দিলাম। আচ্ছা, তো মোটামুটি আমাদের ডিজাইনের যে কাজটা সেটা হয়ে গেল, মানে যেই এখন লেখাটা একটু করে দেখাবেন, হ্যাঁ লেখাগুলো কিভাবে বুঝবো যে যে কোন ফন্টে আছে? না বুঝলে ওই যে ফন্ট খোঁজার যে সিস্টেমটা দেখাইছিলাম ওইভাবে দেখতে হবে। আর ফন্ট না মিললে সমস্যা নাই, জাস্ট যে কোনো একটা ফন্ট দিয়ে ব্যবহার করলে হবে। আচ্ছা, এটা সাদা আছে, এখানে একটু পপিন্স যে ফন্টটা আছে ওটা একটু ব্যবহার করে দেখি। যে এই ফন্টটা মিলে গেছে অলরেডি। আচ্ছা, এটা আরো এদিকে থাকবে, বা প্রত্যেকটা আলাদা নিচ্ছি কারণ এখানে আলাদা লাইনে আছে এবং কালার দুইটা, মাঝখানে তাতে কালারটাও আলাদা, ঠিক আছে। তো এই জন্য এটা এরকম করে নিলাম এবং সবগুলো মিলে সাইজ একটা করে দেই 30 থাকো। তো বাকিটা করা যাবে এখন ভাই, যে সাইটের যে হ্যাঁ শেপের যে আচ্ছা, বাকি অংশটা এখন এটা কি হ্যাঁ কাটবেন? ওটা দেখাচ্ছি। এটা কি শেপ বিল্ডার টুল দিয়ে কাটা যাবে? হ্যাঁ কাটা যাবে, ওটা কিভাবে কাটবে দেখাচ্ছি। তাহলে এখানে আরো কিছু লেখা আছে, এর উপরে কিছু লেখা আছে, তো এগুলো লেখাগুলো আর সমস্যার কিছু না। আচ্ছা, এখন এই যে বাড়তি যে কাজগুলো আছে, যে বাড়তি যেগুলো আছে এগুলো একটা হতে পারে যে কেটে বাদ দিয়ে দিতে পারো। কেটে বাদ দিতে গেলে কি হবে, এখানে এই শেপটাকে কেটে বাদ দিতে পারতেছো, বা এখানে ক্লিপে মাস্ক করার সময় যে শেপটা নিচ্ছি সেটাও কেটে বাদ দেওয়া যায়। আরেকটা ওয়ে হচ্ছে যে এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডের জন্য যে সাইজটা নিব, এই সাইজটার একটা কন্ট্রোল সি দিয়ে কপি নিব, কপি নিয়ে কন্ট্রোল লেফট দিয়ে আমি ফন্টে পেস্ট করলাম। এবং তাহলে কি হলো, এখানে কিন্তু সাদা দুইটা থাকতেছে, যে এটা একটা, এই যে এটা আরেকটা উপরে আসছে, ঠিক আছে। তো এখন এই যে কপি যেটা নিছি, এই কপিটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে শেষেরটা দিলে একদম উপরে চলে আসছে সবার। তো আমরা ক্লিপিং মাস্ক করে দেখছি, তাই না? এখানে এই যে এটা সবগুলো মিলে ক্লিপিং মাস্ক দিলে তখন এই উপরের এই শেপটার ভিতর দিয়ে এই সবগুলো শেপ দেখা যাবে, তখন এই বাড়তি অংশগুলো আর দেখা যাবে না। তো এই জন্য আমরা বাড়তি অংশগুলো কাটতেও পারি, আবার রেখে দিয়ে পরে আমরা ক্লিপিং মাস্ক করে ওগুলোকে বাদ দিতে পারি। আচ্ছা, এখন এই যে এখানে এই যে কপি যেটা নিয়েছিলাম সেটা মানে চলে গেছে, কন্ট্রোল সি কন্ট্রোল লেফট ফন্টে পেস্ট করলাম, দাঁড়াও এটাকে পিছনে পাঠালাম। ওকে, এখন কন্ট্রোল সি কন্ট্রোল লেফট, তারপর সবার উপরে উঠাই দিলাম এবং সবগুলো সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস। এই তাহলে বাড়তি যেগুলো আছে ওগুলো আর কাটা লাগলো না, ঠিক আছে। তো
আচ্ছা, এখন যে পিছনের যে ড্র্যাগ কালারটা কিভাবে ডিলিট করব? এইটা তো ইয়া দিছি, এটা লক করে রাখছি। ঠিক আছে, এই যে আমাদের ডিজাইনটা হচ্ছে মূলত এইটা। ডার্ক কালারটা এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডের জন্য দিছি, যাতে এই যে সাদা সাথে ব্যাকগ্রাউন্ডের সাদা মিলে গেছে, বোঝা যাচ্ছে না, ওই জন্য জাস্ট এখানে ডার্ক কালারটা দিয়ে রাখছিলাম ব্যাকগ্রাউন্ডের বোঝার জন্য। তো এই জিনিসটা এখন আপনাদের কাজ থাকবে যে এইটা একটা দেখে দেখে ওইটার মতো করে আরেকটা বানানো। ঠিক আছে, তো এটা যত ভালো করে করতে পারবেন তত কিন্তু আপনারা ভালো ডিজাইন করতে পারবেন। তো এই জন্য আজকে এই দুটা থাকলো। যদি নেক্সট ক্লাসে আপনারা এটা করতে পারেন, মানে জিনিসটাকে যদি ধরতে পারেন, তাহলে নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব, লোগো ডিজাইন, অথবা এইটার উপরে আরেকটা আলাদা ক্লাস নিব। ঠিক আছে, যদি আপনাদের সমস্যা হয়, বেশি সমস্যা হয়, তাহলে এই ডিজাইন ট্রেসিং এর উপর আরেকটা ক্লাসে আমি আরো ডিটেইলস আপনাদেরকে আরো অনেকগুলো করে দেখাবো। আর যদি মোটামুটি আপনারা পারেন, তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে লোগো ডিজাইনের ক্লাসটা করব। ঠিক আছে, ঠিক আছে। তো আমি এই ডিজাইনগুলো আপলোড দিয়ে দিব, যে কয়েকটা পারেন করবেন, আর যে ফার্স্টে আমি যেটা করে দেখালাম সেটা আগে ট্রাই করবেন, তারপরে অন্যান্য ডিজাইনগুলো ট্রাই করবেন। আর যদি প্রয়োজন হয়, তাহলে আমি নেক্সট ক্লাসে আরেকটা অতিরিক্ত একটা ক্লাস আপনাদের জন্য নিব, এই শুধু ডিজাইন ট্রেসের উপরে। অর্থাৎ একটা ডিজাইন দেখে আমরা আরেকটা ডিজাইন কীভাবে করতে পারি, শুধুমাত্র এটার উপরে আলাদা একটা ক্লাস নিব। যদি সমস্যা হয়, আর যদি না হয়, তাহলে পরের ক্লাসে আমরা লোগোর ক্লাস শুরু করব। ঠিক আছে, তাহলে হ্যাঁ, আজকে পর্যন্ত থাকুক, ভিডিওটা অফ করে নিচ্ছি।